দর্শক স্বাগত জানাই নেক্সাস টেলিভিশনের বিজয়িক অনুষ্ঠানে। আমি মঞ্জুর আহমেদ। দর্শক জানেন যে এই বিজয়িক অনুষ্ঠানে আমরা দেশের বিদেশে অর্থনীতি নিয়ে আলোচনা করি, ব্যবসা বাণিজ্যের নানান তথ্য নিয়ে আলোচনা করি। আমরা অর্থনীতির যে অগ্রগতি আমাদের দেশে ঘটেছে তার মধ্যে মানুষের জীবনমানের বেশ উন্নতি হয়েছে। আমাদের যে খাবারের প্লেটে, যে ভোগের প্লেটে আমাদের যে পুষ্টি, সেটা অনেকটাই আমাদের দেশি মাছে হচ্ছে এবং সেই পুষ্টির যোগান দিচ্ছে আমাদের দেশে উৎপাদিত মাছ, নদীর মাছ, সমুদ্রের মাছ। আমরা আজকে বোঝার চেষ্টা করব যে বাঙালির যে মাছে ভাতে বাঙালি বলা হয় সেটা আসলে আমরা কতটুকু নিজেরাই উৎপাদন করছি বা সংরক্ষণ করতে পারছি বা বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করতে পারছি। সেজন্য আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন মৎস্য অধিদপ্তরের সাবেক ডিজি সৈয়দ আরিফ আজাদ। আপনাকে স্বাগত জানাই। একসাথে আমাদের মাঝে আছে কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকার যে কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যাকোয়াকালচার বিভাগের বিভাগীয় প্রধান মীর মোহাম্মদ আলী। আপনাকেও স্বাগত জানাই। আমি সাবেক ডিজি সাহেবকে দিয়ে শুরু করতে চাই। আমি যেমনটি বলছিলাম যে মাছে ভাতে বাঙালির যে কথাটি বহু বছর ধরে প্রবচন আকারে আছে এবং আমরা সেটা মিন করি যে আমাদের খাবারের প্লেটে একটা মাছ থাকলে আমরা সেটাতে বেশ আনন্দ সহকারে খাবার উপভোগ করি। তো সেক্ষেত্রে আমাদের যে মাছের যে সোর্সগুলো আমরা এখন পাই সেটা কি বাড়লো? আগের তুলনায় কি আমরা এখন সকল মানুষকে মাছ খাইতে দিতে পারি? মানে ভাতের সাথে মাছ খাওয়ার সেই সুযোগটা কি আমরা করতে পেরেছি? কি মনে হয়, কি তথ্য আছে আপনার কাছে? অনেক ধন্যবাদ আপনাকে। এখানে একটা বিষয় খুব পরিষ্কারভাবে বলা দরকার, সেটা হচ্ছে নিঃসন্দেহে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যদি আমরা বলি মাছের উৎপাদন বেড়েছে 10 গুণ। মানে 5.5 থেকে 6 লক্ষ টনের কাছাকাছি ছিল 71 সালের প্রোডাকশন, ফিশ প্রোডাকশন। তো আমরা যদি 5.5 লক্ষ মেট্রিক টন ধরি তাহলে এখন প্রায় 50 লক্ষ টনের কাছাকাছি। তো সেই হিসেবে মাছের উৎপাদন কিন্তু আমাদের প্রায় 10 গুণ বেড়েছে, এতে কোনো সন্দেহ নেই। এখন আপনার যে দ্বিতীয় প্রশ্ন ছিল যে সবাইকে মাছ দিতে পারছি কিনা, এটা হচ্ছে লক্ষ টাকার প্রশ্ন। কারণ হচ্ছে যে এই রিডিস্ট্রিবিউশন অফ গ্রোথ, একটু আগে আপনি কথার ছলে আমরা ফরমাল অনুষ্ঠানে যাওয়ার আগে আমরা কথা বলছিলাম। দেখেন, বাংলাদেশে খাদ্য উৎপাদনের একটা বড় অংশই কৃষির, যেমন চাল, গম ইত্যাদি, সবজি। মাছের জন্য আমাদের দেশি ইনল্যান্ড প্রোডাকশন, এটা হচ্ছে একটা মেজর শেয়ার। কারণ সামুদ্রিক যে কন্ট্রিবিউশন সেটা আমাদের দেশে কিন্তু তুলনামূলকভাবে কম বিশ্বের তুলনায়। আর হচ্ছে প্রাণীজ অন্যান্য সোর্স, আমাদের ডিম বা মাংস, মুরগির মাংস বিশেষ করে, এগুলো আমাদের এখন মানে লভ্য হয়েছে, সহজলভ্য আমি বলবো না। এখন মানুষ কিন্তু পেতে পারে, আপনি ইউ ক্যান এফোর্ড করলে আপনি বাজারে গেলেই নিতে পারেন। আমি 2013 সালের একটা ঘটনা আপনাকে বলি। আমার বাসা ছিল তখন ময়মনসিংহ থেকে আমি ঢাকা আসি, বাসে আসি। তো টঙ্গী থেকে যখন বাড়িতে যাই, ঢাকা থেকে টঙ্গী গেলে আমি দেখতাম প্রায় যে গার্মেন্টসে যে সমস্ত আমাদের মা বোনেরা কাজ করে তাদের হাতে ছোট ছোট পাঙ্গাস। এটা রেগুলার চিত্র আমি দেখেছি। 13 সাল 14 সালের ঘটনা আমার মনে পড়ে। মানে তখন কি একটা খেটে খাওয়া গার্মেন্টসের একজন শ্রমজীবী মানুষ বাসায় ফেরার সময় নিজের পুষ্টির জন্য একটা মাছ এফোর্ড করতে পারত, সে নিয়ে যেতে পারত। আমি ইদানিং কিন্তু এই চিত্রটা দেখছি না। গার্মেন্টসের লোকজনের হাতে হাতে মাছ নিয়ে যাচ্ছে, পাঙ্গাস মাছ বা অন্য কোনো মাছ। সেই চিত্রটা টঙ্গীতে আমি দেখতে পাচ্ছি না। এটা খুব সরলীকরণ হয়ে গেল বোধহয়, যে তার মানে কি আগে মাছ খাচ্ছে এখন কেউ মাছ খাচ্ছে না। বিষয়টা সেরকম না। আমরা যেভাবে মাছ উৎপাদন করছি, আমার ধারণা রিডিস্ট্রিবিউশনটা আমরা সেভাবে করতে পারছি না। এভারেজ কনজামশন আপনার প্রায় 24.5 কেজি 25 কেজির কাছাকাছি এখন আমাদের বাৎসরিক। তো সেই হিসাবে তো সবারই একটা নির্দিষ্ট পরিমাণে আপনার
63-64 গ্রাম মাছ খাওয়ার কথা পার ডে। এটা কি সবাই খেতে পারছে না। গ্রামে আমি খোঁজখবর রাখি, আমি যাই, সেখানে আপনার গ্রামে মাছের দর আরো বেশি। মাছের বাজারে, গ্রামের বাজারে আমি দরদাম করে দেখেছি, সেখানে দাম কম না নদীর মাছের দাম সেখানে। তো আসলে হচ্ছে মানুষের পারচেজিং পাওয়ার, আমাদের সাধারণ শ্রমজীবী খেটে খাওয়া মানুষ, এই গার্মেন্টসে কাজ করা মানুষ, ডেইলি লেবার, তাদের যে ক্রয় ক্ষমতা সেটা আগের মতো নাই। এটা আমরা কিন্তু খুব সরলীকরণ করতে পারি, কারণ বিভিন্ন পত্রপত্রিকা, মিডিয়া বলেন, আলোচনা অনুষ্ঠান বলেন, আমরা নিত্য দেখছি। কাজে সেই বিচারে এটা জরিপের বিষয়, এটা একটা পূর্ণাঙ্গ জরিপ হওয়া উচিত এবং এটা বিবিএসেরই করা উচিত যে গ্রামীণ জনগোষ্ঠী কত শতাংশ, কত পার্সেন্ট মাছ খাচ্ছে, আর শহরের মানুষ কত পার্সেন্ট মাছ কনজিউম করছে। তবে আমি একটা সাধারণ অভিজ্ঞতা থেকে বলতে পারি, এই 64 গ্রাম মাছ আমরা যে কনজামশন করছি, এইটা নিম্ন স্তরের যারা নিম্ন শ্রমজীবী মানুষ, তাদের ভাগ্যে এটা জুটছে না। আমি আপনার কাছে ফিরব। আমরা একটা বড় জায়গা শুনলাম, যেগুলো হলো মূল্যস্ফীতি বা মাছের যে দাম বেড়ে গেছে, সেটার জন্য মানুষ কিনতে পারছে না। সেটা নিয়ে আবার নিশ্চয়ই আলোচনা করব। কিন্তু আমি মীর মোহাম্মদ আলীর কাছে জানতে চাই, আমাদের যে প্রোডাকশনটা বেড়েছে নানান জাতীয় মাছ, আমি একটু বুঝতে চাই যে আমরা নদীতে কি পরিমাণ মিঠা পানির কি মাছ আমরা পাচ্ছি, লবণাক্ত পানিতে কি ধরনের মাছ পাচ্ছি, কিংবা আমরা যে মাছের যে চাষাবাদ হচ্ছে এখন, সেটার আমরা ডেভেলপমেন্ট আমরা দেখি যে ওয়ার্ল্ডের মাছ প্রোডাকশনের জায়গাতে আমাদের একটা বড় উত্তরণ ঘটেছে, আমরা অনেক দূর এগিয়েছি। সেই জায়গাটা কিভাবে আসলো আমাদের? নিশ্চয়ই এটা তো একটা বড় আবিষ্কারও বটে, বা এটা একটা বড় সফলতাও বটে। আপনি কিভাবে যদি এটা একটু বিশ্লেষণ করেন। জি, ধন্যবাদ। আসলে স্যার যেটাই বলছিলেন যে মানে আমাদের প্রায় 10 গুণ বেড়েছে। আমরা যদি এখন এটা চিন্তা করি যে এটা 47 লক্ষ মেট্রিক টন, তো এই জায়গায় আমরা যদি চিন্তা করি, এই জায়গায় দেখা যাবে কি যে কিছু মানে নদীর মাছকে আমরা বলি অভ্যন্তরীণ জলাশয়, আমাদের যে নদীগুলো আছে এই জায়গা থেকে একটা অংশ আমরা মাছ পাচ্ছি। আবার হচ্ছে পুকুর, নদী নালা, এই জায়গা থেকেও কিন্তু আমরা মাছ পাচ্ছি। আবার সামুদ্রিক অংশটা আমরা কম বলছি। আমরা দেখা যাচ্ছে এই আমাদের যে নদী, পুকুর, এগুলো মিলে দেখা যাচ্ছে প্রায় 40 লক্ষ মেট্রিক টনের মতো মাছ পাচ্ছি। আবার সাগর থেকে দেখা যাচ্ছে 7 লক্ষ মেট্রিক টনের মতো মাছ পাচ্ছি। কারণ এই সাগর থেকে কিন্তু আমাদের আরও বেশি পাওয়ার কথা ছিল। কারণ কি, যেহেতু আমাদের সমুদ্র বিজয়ে প্রায় 1,18,000 বর্গ কিলোমিটার, এই জায়গাটা কিন্তু আমরা ইউজ করতে পারি না, ইউটিলাইজ করতে পারি নাই। আবার আমাদের যে নদীর যে জায়গাটা রয়েছে, এই জায়গা থেকে আমরা, আপনি নিজেও হয়তো বা মানে বুঝবেন যে যেই মাছগুলো আগে আমরা সচরাচর সুস্বাদু বলে চিন্তা করতাম, ওই মাছগুলো কিন্তু এখন আমাদের বাজারে পাওয়া যায় না। দেশীয় প্রজাতির যে মাছগুলো নদী, খাল, বিলে ছিল, এগুলা দখল, দূষণ, ভরাট, বিভিন্ন কারণে কিন্তু এই মাছগুলো কিন্তু হারিয়ে যাচ্ছে। তো আমাদের কিন্তু কনজামশনটা কিন্তু বাড়ছে। আমরা যেটা বলছিলেন যে আমরা 65 গ্রাম করে খাচ্ছি, বা আমাদের যে চাহিদা আছে 25 কেজি, এটা আমরা যে চাহিদার চেয়েও বেশি, কিন্তু বেশি মাত্রায় মাছ আমরা গ্রহণ করছি। তখন এই মাছটা আমরা কিন্তু চাষের মাছই কিন্তু আমরা গ্রহণ করছি। যেমন পাঙ্গাস এবং তেলাপিয়া, এটা একটা বড় একটা সোর্স। যেহেতু আমরা যদি নিম্ন আয়ের মানুষের কথা চিন্তা করি, তারা কিন্তু এই পাঙ্গাস, তেলাপিয়া, এটা যেহেতু একটু তুলনামূলকভাবে কম, এটা আমরা বেশি পাচ্ছি। এর পাশাপাশি দেখা যাচ্ছে রুই, কাতলা, মৃগেল, এই যে মাছগুলো রয়েছে, এটাতেও বাংলাদেশে একটা বড় অংশের কিন্তু এই মাছগুলো রয়েছে। এর পাশাপাশি আবার দেখা যাচ্ছে চাষের মধ্যে শিং, মাগুর, ট্যাংরা, গুলশা, এগুলো আবার চাষে চলে আসছে। তো ডিস্ট্রিবিউশনটা তো মূলত এরকম। কিন্তু নদীর মাছটা কিন্তু হারিয়ে যাচ্ছে। ওই যে দেশি যে সুস্বাদু হাওর বা এই খাল, বিল, এইসব জায়গার যে মাছগুলো ছিল, এটা কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। কিন্তু আবার আমরা অনেকের, যাদের হয়তো টাকা বেশি আছে বা আমরা বলি একটু ধনী শ্রেণীর, তারা কিন্তু আবার ওই পাঙ্গাস, তেলাপিয়াটাকে ওইভাবে কিন্তু গ্রহণ করছে না। তারা মনে করছে যে এটা তাদের মাছ না। এইটার ক্ষেত্রে আবার বিভিন্ন রকমের মিথও আছে যে আপনি যখন এটাকে কালচার করছেন, তখন বিভিন্ন রকমের মানে অ্যাডিটিভস ইউজ করছেন, গ্রোথের জন্য কিছু ব্যবহার করছেন, এটা কেমন। কিন্তু নদীর মাছটা বা নদীর যে সুস্বাদু মাছ, এটা কিন্তু একটা বড় শ্রেণীর মানুষ এখন অ্যাফোর্ড করতে পারে। আর আমার বাংলাদেশে কিন্তু আরেকটা বড় দেখা যাচ্ছে প্রায় 5.5 লক্ষ মেট্রিক টনের মতো মাছ কিন্তু লবণাক্ত পানির, আপনি যেটা বলছেন যে এটা হচ্ছে আমরা যে বলি ইলিশ মাছ, যেটা এটাও কিন্তু একটা শ্রেণীর মানুষ এখন আর কিন্তু ওইভাবে এফোর্ড করতে পারে না, যেহেতু এটা দামের
দামটা কম্পারেটিভলি বেশি। যেহেতু এটা তো এই 3টা জায়গা থেকে সাধারণত আমরা যে মাছগুলো পেয়ে থাকি এগুলার ডিস্ট্রিবিউশনটা এরকম আর কি। না, আমি একটু বুঝতে চাই ডিজি সাহেবের কাছে বিশেষত যে আমাদের তো মাছের ক্ষেত্রেও আমরা বেশ আগে মলা, ঢেলা বা এই জাতীয় মাছ আমরা নদীতে, তো নদী শুকিয়ে গেছে, আমাদের নদীগুলো তো প্রিয় মৃতপ্রায়, এবং নদীর মাছ পাওয়া তো কঠিন। চাষাবাদ করেই আসলে 18 কোটি মানুষ, 20 কোটি মানুষের মাছের যোগান দেওয়াটা তো একটা বিরাট ব্যাপার। তো নদীর উপর নির্ভরশীলতা থাকলে তো নদী নাই, তাহলে মাছ আমরা পাবো কোথায়? সেটাও তো একটা বড় কোশ্চেন। কিন্তু তারপরেও আমরা দেখছি যে বাজারে কিন্তু মাছের অভাব নাই, এটা তো একটা বিরাট সফলতা। সেই সফলতাটা আমি একটু জানতে চাচ্ছি যে কিভাবে আমরা সেই সফলতাটা অর্জন করলাম। এটা একটা আসলে লম্বা কাহিনী বলা যায়, দীর্ঘ সময় ধরে এই কথা বলা যায়। আমি একটু সংক্ষেপে বলি আপনাকে। 2011-12 সালের দিকে আমি তখন প্রথম দায়িত্ব গ্রহণ করেছি ডিপার্টমেন্ট অফ ফিশারিজ। তো তখন মেরিনের প্রসঙ্গটা আমি আগে আনি, কারণ এটা নিয়ে আলোচনা কম হয়, চাষের মাছ নিয়েই বেশি আলোচনা হয়। তো আমি মেরিনে গিয়ে, মেরিন আমাদের একটা অফিস আছে, ডাইরেক্টর মেরিন ফিশারিজ অফিস, এটা চট্টগ্রামে। তো ওখানে গিয়ে আমি বললাম যে আমি দেখি তো আমাদের কমার্শিয়াল যে মাছগুলা 32-34টার মতো মাছ আছে আমাদের, কমার্শিয়ালি খুব ভ্যালুয়েবল, এটার ডাটাটা একটু দেখি। তো আমি 3-4 বছরের ডাটা দেখলাম, আগের 3-4 বছর থেকে 11-12 সাল পর্যন্ত। দেখলাম যে একেবারেই নেগেটিভ একটা গ্রোথ, চিত্রটা খুবই নেগেটিভ, মানে গ্রোথটা নেগেটিভ গ্রোথ। তো তখন আমি ফিরে আসলাম এবং 13 সালে আমরা প্রথম, আমার মনে পড়ে, আপনাদেরও হয়তো মনে আছে, সর্বশেষ ট্রলারের লাইসেন্স দেওয়া হয়, ফিশিং ট্রলারের। এরপরে আমরা ডফ থেকে প্রস্তাব দিই যে এটা বন্ধ করে দিতে হবে, আমরা নতুন আর লাইসেন্স ইস্যু করব না। 14 সালে এটা নিয়ে অনেক দেন দরবার হয় এবং পরবর্তী যে মন্ত্রী আসেন আমাদের, জনাব মোহাম্মদ সাইদুল হক, আমি থেকে শ্রদ্ধার সাথে স্মরণ করি ভদ্রলোকের নাম, তাকে আমরা কনভিন্স করাতে সক্ষম হই যে নো নিউ ফিশিং লাইসেন্স, বন্ধ করে দেওয়া হয়। সেকেন্ড যে ইন্টারভেনশনটা গ্রহণ করা হয় সেটা হচ্ছে যে ব্রিডিং টাইমে একটা এম্বার্গো দেওয়া, যে মাছ ধরা যাবে না সমুদ্রে। তো সেই টাইমটা নিয়ে একটু ডিবেট হয়, কারণ আমাদের রেডি রেফারেন্স এগুলো ছিল না আমাদের হাতে। আমরা রিজিওনাল যে সমস্ত তথ্য ছিল এগুলো নিয়ে আমরা বিজ্ঞানী, একাডেমিশিয়ান সবাইকে নিয়ে আমরা বসছিলাম। তখন সিদ্ধান্ত হলো যে আমরা 65 দিনের একটা এম্বার্গো দিব সাগরে, যেটা এখনো চলছে। এটা 15 সাল থেকে আমরা অ্যাপ্লাই করি। এবং 13 সালে ইএসবিএন বলে একটা নেট আছে, স্টোয়ারিন সেটব্যাক নেট, যেটা সহজে আমরা বেউন্দি জাল বললে অনেকেই চিনেন, এটা আমরা ব্যান করে দিই 13 সালে। খুবই ক্ষতিকর, ডেট্রিমেন্টাল একটা। আমি কয়েকটা এক্সাম্পল বললাম, আই হ্যাভ এ লং লিস্ট টু টেল ইউ। তো এই মেজার্সগুলো নেওয়ার পরে আমরা দেখলাম যে 17, 18, 19 এবং এখন যদি আপনি ডাটা কম্পেয়ার করেন 12-14 সালের ডাটার সাথে, দেখবেন যে এই কমার্শিয়াল মাছগুলা কিন্তু অনেক বেড়েছে। অর্থাৎ আপনি যদি ম্যানেজমেন্ট ইন্টারভেনশন মাছের ফ্রেন্ডলি গ্রহণ করেন, যেমন আপনার এমপিএ করা হয়েছে আমাদের অনেকগুলো, মেরিন প্রোটেক্টেড এরিয়া করা হয়েছে 4টা এখন বাংলাদেশে, একটা রিজার্ভ আর 3টা হচ্ছে এমপিএ। তো এই মেজার্সগুলো সরকার গ্রহণ করার পরে কিন্তু একটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি পরিবেশ তুলনামূলকভাবে সৃষ্টি হয়েছে এবং সামুদ্রিক কমার্শিয়াল মাছগুলো কিন্তু ফিরছে এখন। আগে সার্ডিনের একদম খালি সার্ডিন আর সার্ডিন, এখন দেখবেন যে কেচে সেই মেজর অংশটা সার্ডিনের নাই। ইনল্যান্ড ফিশারি যে আমি সংক্ষেপে বলি, আমরা 11 সালে প্রথম এই ইলিশের, যেটা আমার ভাই বললেন অধ্যাপক মীর মোহাম্মদ আলী, যে আমরা ইলিশের যে বিপ্লবটা আমরা করছি, অনেকে বলছেন যে আমরা এখন করতে পারছি না, এটা সত্য। এই মাইল ইলিশ ধরাটা আমরা বন্ধ করেছি 11 সালের অক্টোবরে। প্রথমে ছিল 10 দিন, পরে আমরা 11 দিন, পরে 15 দিন, এখন 22 দিন করা হয়েছে। এবং এইটা কিন্তু একটা বিপ্লব হয়েছে। বিপ্লব আমি বলবো এই সেন্সে
যে এখানে দেখেন মিডিয়া পার্টিসিপেট করেছে, ব্যাপক কিন্তু পাবলিসিটি হয়েছে এই জিনিসটা নিয়ে, বিভিন্ন টিভিতে রেডিওতে হয়েছে, প্রিন্ট মিডিয়া তারা এগিয়ে এসছে। জেলে সম্প্রদায় পায়রা নদীতে আমার মনে আছে আপনার 13 সালে পায়রা নদীর যে শিকস্তি এলাকা, সেখানে জেলেরা নিজেরা ডিক্লেয়ার করে 10 দিন তারা বলছে যে আমরা মাছ 10 দিন ধরবো না, না খেয়ে মরে গেলে মরে যাব। আমি নিজে সাক্ষী। তো তাদেরও কিন্তু আমাদের জেলে ভাইদেরও কিন্তু অবদান আছে, স্যাক্রিফাইস আছে, বিরাট স্যাক্রিফাইস আছে। এবং সাধারণ মানুষ যারা মহাজন ছিল, যারা রাজনীতিবিদ, তারাও চেষ্টা করেছেন। তার মানে এর মধ্য দিয়েই আমাদের ডিম আলা মাছ ধরা পড়ছে না, এবং তাতে করে আমাদের মাইলিশ ধরা পড়ছে না, এবং তাতে করে আমাদের মাছ ইলিশের উৎপাদন প্রোডাকশনটা আপনার আমরা আলোচনায় ফিরবো, তবে তার আগে একটা বিরতি যেতে চাই। দর্শক সঙ্গে থাকুন, ফিরে আসছি কিছুক্ষণ পর। দর্শক, ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন নেক্সাস টেলিভিশনে বিজিক অনুষ্ঠান, ফার্স্ট ইসলামী এক নিবেদিত বিজিক অনুষ্ঠানে আমরা আলোচনা করছি আমাদের মৎস্য উৎপাদন নিয়ে। আমরা যে বাঙালির যে মাছে ভাতে বাঙালি বলা হয়, সেটি আমাদের মাছের উৎপাদন কি দাঁড়ালো, এবং আমরা যে পুষ্টির যোগান দিচ্ছে আমাদের দেশের উৎপাদিত মাছ, সেটি নিয়ে কথা বলছিলাম। বিরতির আগে সাবেক ডিজি সাহেব আপনি বলছিলেন যে ইলিশ নিয়ে। আমরা আরেকটু জানতে চাই, ইলিশের বাইরেও তো আমাদের বেশ কিছু মাছ আমরা এখন বাজারে পাই, যেটা সামুদ্রিক মাছ হিসেবেই চিহ্নিত, বা নোনা পানির মাছ। সেটা যেমন আছে, আমাদের তো একটা বড় প্রোডাকশন বেড়েছে, আমরা নিজেরা চাষাবাদ করছি। আমি দেখি যে খালের মধ্যে বা নদীরও কিছু অংশ বাদ দিয়ে জাল দিয়ে নানানভাবে মাছ উৎপাদন করা হয়, এবং সে মাছ প্রবাহিত পানির মাছই, কিন্তু সেখানে আমরা বাজারে যেটা দেখি যে ছোট ছোট মাছও আসে, যে মলা, ঢেলা, তারপরে চাপিলা, এরকম মাছ কি এখন আমরা এটার কি কোনো ডেভেলপ করা গেছে, যে কারণে আমরা সারা বছরই এই মাছগুলো পাই বাজারে? নদীতে তো এত মাছ এখন উৎপাদন হওয়ার কথা না। আপনি সে ব্যাপারে কি বলবেন, বা কতটা তথ্য আছে? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আসলে এই ছোট মাছগুলোও কিন্তু অনেক মাছই কিন্তু চাষ শুরু হয়েছে এই 2010-এর সময়কাল থেকে, আগে পরে এই সময়টা থেকে। বিশেষ করে মলার চাষ আমরা ময়মনসিংহে একটা প্রজেক্ট হয়েছিল, আপনার বোধহয় খেয়াল আছে, এটা ডানিডা ফান্ড করেছিল, ময়মনসিংহ অ্যাকোয়াকালচার এক্সটেনশন প্রজেক্ট। এটা মানুষে বলতো ডানিডা প্রজেক্ট। এটা শুরু হয়েছিল 1989-90 সালে। আমার মনে আছে আমি যখন গৌরীপুরে কাজ করি, ময়মনসিংহের উপজেলা অফিসার, 92 সালে, তখন ওই গৌরীপুরে আমরা মলার চাষ শুরু করেছিলাম। এবং আপনার স্মরণ আছে কিনা আমি জানি না, তৎকালীন ডানিশ অ্যাম্বাসেডারের ওয়াইফ, ভদ্রমহিলা, এখন উনি সম্ভবত ওয়ালফিশে কাজ করেন, শকুন্তলা থিলিস্টেড। আচ্ছা, উনি আমি বলবো যে পায়োনিয়ার ইন বাংলাদেশ, এই SIS বলায়, স্মল ইন্ডিজেনাস ফিশ, এই মলা, ঢেলা, এই সমস্ত চাষ শুরু হয়। এবং আমাদের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক, আমার শ্রদ্ধ শিক্ষকও বটে, প্রফেসর এম এ ওয়াহাব, উনিও এটার সাথে জড়িত ছিলেন। কাজেই শুরুটা কিন্তু অনেক আগে হয়েছে বাংলাদেশে অ্যাকোয়াকালচারের যে বিগিনিং এবং একটা গুড জার্নি। আমি বলবো যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ অ্যাকোয়াকালচার এক্সটেনশন স্টেশন ছিল তখন, BFRI ছিল না। 1974-75-এর পরে 82-83-তে গিয়ে আপনার এটা BFRI হয়েছে, 84 থেকে ফাংশনাল হয়েছে। তো এই যে সমন্বিত একটা প্রয়াস, এবং আপনি দেখবেন যে বাংলাদেশে যে মাছ চাষের যে বিপ্লবটা, এটার অন্যতম কেন্দ্র কিন্তু ময়মনসিংহ। তার কারণ হচ্ছে এখানে চাষিরা যেমন এগিয়ে এসছেন, এরকম অ্যাকোয়াকালচার এক্সপেরিমেন্ট স্টেশন ছিল, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছিল, এই ডানিডা ফান্ডেড প্রজেক্ট ছিল ডিপার্টমেন্ট অফ ফিশারিজের। এই সকলের প্রচেষ্টাই কিন্তু এই যে অ্যাকোয়াকালচারটা বিস্তার শুরু হয়েছে, আমি বলবো 90-এর দশক থেকে বাংলাদেশে। এবং আপনি ঠিকই বলেছেন যে এখন যে ছোট মাছ যেগুলো, ট্যাংরা ধরেন, গুলশার কথা আমার ভাই বলেছে, পাবদা, এগুলো মেজরি কিন্তু আপনার কালচারের মাছ। শিং মাছ, মাগুর মাছ বাজারে সব পাওয়া যাচ্ছে, কিন্তু এর মেজরি কিন্তু কালচার, এবং মানুষ খুব আগ্রহ করেই চাষ করছেন। এখানে একটা কথা বলে আমি থামি। এই যে চাষের যে বিপ্লবটা হচ্ছে, আমার মনে হয় আমাদের একটা বিষয়ে একটু মনোযোগ দেওয়া দরকার। চাষিরা কেমন আছেন? কারণ যারা প্রোডাকশন করেন তারা যদি ভালো না থাকেন,
বা তাদের ভালোত্বটা যদি সাস্টেইন না করে, একসময় প্রোডাকশনটা সাস্টেইন করবে না। সেটা তো আমার মনে হয় এরকম একটা চ্যালেঞ্জে আমরা কৃষি সকল ক্ষেত্রে আমরা এটা পাই। আমি মীর মোহাম্মদ আলীর কাছে জানতে চাই, উনি বলছিলেন যে আমরা যে সময় মা ইলিশ ধরা বন্ধ করি তাতে করে আমাদের ইলিশ উৎপাদন বাড়ে, এটা সঠিক। কিন্তু আমরা দেখি ওই সময়ে ভারত বা মায়ানমার তারা কিন্তু আমাদের সামুদ্রিক মাছগুলো যেগুলো আমাদের মিঠা পানির দিকে আসতে থাকে সেগুলো ধরে, এবং সেটা আমাদের ইলিশ কমে যায় কিনা, বা ওইটা দিয়ে কি খুব লাভ হয়, কি মানে যুক্তিটা কি? না, ধন্যবাদ, আপনি আসলে একটা যথার্থ জিনিসই বলেছেন। কারণ কি আমাদের দেশে যারা ইলিশ ধরে তাদের মধ্যে একটা কমন ক্ষোভ রয়েছে যে এমনিতে তো আমাদের সক্ষমতাটা তুলনামূলকভাবে কম, আমাদের সাগরে যেই জেলেরা যাচ্ছে তাদের বোটটা ওই রকম মেকানাইজড না, বা ওইভাবে সক্ষমতাটা ওই লেভেলে নাই অন্য দেশের যেরকম রয়েছে। তো সেই হিসাবে আবার আমাদের এরিয়াতে এরকম বলেই যে ভারতের জেলেরা এসে মাছ ধরে নিয়ে যাচ্ছে। আর আমরা যে ব্যান পিরিয়ডটা করছি, আমাদের আসলে বঙ্গোপসাগরে আমরা কারা মাছ ধরি, আমাদের হচ্ছে ভারত অবশ্যই মাছ ধরছে, বাংলাদেশ ধরছে, থাইল্যান্ড ধরছে। তো এই জায়গায় একটা ট্রান্সবাউন্ডারি একটা সিস্টেম থাকা দরকার, যে যারা এই জায়গা থেকে মাছ ধরছে তাদের সকলের ব্যান পিরিয়ডটা একই সময় হওয়া উচিত, যে এই সময় সবাই মাছ ধরবো না, তাহলে এই মাছটা আসলে রক্ষা পায়। কিন্তু আমরা মনে হয় এই জায়গাটাতে ওইভাবে করতে পারি নাই। কারণ আমাদের দেশের যে অভয়াশ্রমগুলোতে মাছ ধরা নিষেধ আছে, এই জায়গায় কিন্তু আমাদের উপজেলা মৎস্য কর্মকর্তা বা যেসব অফিসার রয়েছে গভর্নমেন্টের, তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে এটা কিন্তু রক্ষা করছে। এই জায়গায় কোনো জেলেকে মাছ ধরতে দিচ্ছে না, বা জেলেরাও কিন্তু সহায়তা করছে, তারাও ধরছে না বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া। কিন্তু আবার যখন আমরা সাগরে 65 দিন ব্যানের কথা স্যার একটু আগেই বলছিলেন, এই ব্যানটা কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়ার কিন্তু এটা আলাদা। যেমন আমরা 65 দিন ব্যানের কথা বলছি, এই যে আমাদের যে মে মাসের 20 তারিখ থেকে জুলাইয়ের 23 তারিখ পর্যন্ত 65 দিন আমরা ব্যান দিয়েছি। কিন্তু এই সময় কিন্তু ইন্ডিয়ার ব্যানটা কিন্তু 60 দিনের, এইটা কিন্তু আমাদেরটা শেষ হওয়ার প্রায় 1 মাস আগে বন্ধ হয়ে যাবে, মানে প্রায় 40 দিন। তার মানে ওই যেই 40 দিন রয়েছে, এই 40 দিন কিন্তু শুধু ইন্ডিয়া বা আমাদের যদি আমরা বলি যে আমাদের প্রতিবেশী দেশ, তারাই কিন্তু শুধু মাছ ধরছে। তো এই জায়গায় কিন্তু তাদের একটা ক্ষোভ রয়েছে যে আমরা যেতে পারছি না, কিন্তু অন্যরা মাছ ধরে নিয়ে যাচ্ছে। তো এই জায়গাটা আসলে একটা সমন্বয় হওয়া দরকার। তাহলে আমরা আসলে যেই কারণে ব্যানটা দিচ্ছি যে মাছটা বড় হওয়ার জন্য, এটা আসলে মানে মনে হবে না যথার্থ এই কারণেই দিচ্ছি, এটা একটা কারণ। আর আমাদের উপকূলের যেই জায়গাটা, এই জায়গায় আসলে দখল দূষণ এটা এমন হয়েছে, আপনি নিজেও জানেন যে উপকূলে মেগা কিছু প্রকল্প হয়েছে। এই মেগা প্রকল্পগুলো হওয়ার কারণে কি হয়েছে, ওই জায়গায় জেলেরা কিন্তু আর ওইভাবে মাছ ধরতে পারে না, কারণ ওই জায়গায় ট্রাফিকিং আছে, ওই জায়গায় জাহাজ আছে, এই জায়গাগুলো তাহলে তার জন্য বন্ধ হয়ে গেল, এটা একটা। আর আরেকটা হচ্ছে ওই নদীগুলোতে যেই জেলেরা মাছ ধরতো তাদের নৌকাটা কিন্তু তুলনামূলকভাবে ছোট। এখন সে যখন এই জায়গাটাতে মাছ ধরতে পারছে না, সে হয়তো বা কোনো একটা সাগরের একটা জেলেতে সে লেবার হয়ে যাচ্ছে, একটা সাগরের একটা নৌকাতে। তার মানে যে মহাজন ছিল বা যে একটা বোটের মালিক ছিল ছোট, সে কিন্তু লেবার হয়ে গেল। এরকম কিছু ডিস্ট্রিবিউশন আছে। আবার এই যে আমি যদি পায়রা বলি বা আন্ধারমানিক যেই নদীটা, এটাকে আমরা অভয়াশ্রম বলি, যে আমাদের জাটকা বা এই মাছগুলো ওই জায়গাতে যায়। তো এর পাশাপাশি রামনাবাদ যে চ্যানেলটা রয়েছে, এই জায়গায় কয়েকটা পাওয়ার প্ল্যান্ট হওয়ার কারণে এই জায়গাগুলোতে কিন্তু এখন ওইভাবে নাব্যতাও ওইভাবে নাই, বা এইটাও কিন্তু একটু মাছ কমে যাওয়ার একটা কারণ। তাছাড়া এই জায়গাটাতে আসলে প্রচুর পরিমাণ অবৈধ জাল আছে, যেমন ওই যে সেট ব্যাগনেটের কথা বলছিলেন, ইএসবিএন ঈশ্বরী সেট ব্যাগনেট, এই ছাড়া আরও মানে, এবং এইটাকে রক্ষা করার জন্য যে সক্ষমতা দরকার, আসলে এটা এত রিমোট এরিয়া, একজন মৎস্য অফিসার তার যেই ক্যাপাসিটি রয়েছে তার দ্বারা কিন্তু এটা কঠিন। ওই জায়গায় দেখা যাচ্ছে কোস্টগার্ড, নৌ পুলিশ, অনেকের সমন্বিত একটা টিম আছে। সবাই যদি সার্বিকভাবে চেষ্টা না করে, তাহলে কিন্তু একসময় এই জায়গায় একরকম ইলিশ আসবেই না। কারণ কি এমনিতে তো পলি পড়ছে, আপনি জানেন যে আমাদের দেশটা একটা মানে বড় একটা পলি ক্যারি করে আমাদের এই নদীগুলো। তো এই জায়গায় পলি জমে যেভাবে ভরাট হয়ে যাচ্ছে, তারপর দখল দূষণ, এবং সার্বিকভাবে কিন্তু এই ইলিশের উৎপাদনটা বা এই উপকূলীয় যে মাছটা, এটা কিন্তু হুমকির মুখে পড়বে। এবং এর সাথে যেই দেখা যাচ্ছে 5-7 লক্ষ যেই জেলে সরাসরি মাছ ধরে, তাদের জীবনও কিন্তু হুমকির মুখে পড়বে। আমরা ফিরবো আপনার কাছে আলোচনায়, কিন্তু তার আগে একটা বিরতি দিতে চাই। দর্শক সঙ্গে থাকুন, ফিরে আসছি কিছুক্ষণ পর। দর্শক ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন নেক্সাস টেলিভিশনে বিজিক অনুষ্ঠান, ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক নিবেদিত বিজিক অনুষ্ঠানে আমরা আলোচনা করছি আমাদের দেশের
ভাতে মাছে বাঙালি, মাছে ভাতে বাঙালি যে কথাটি বলা হয়, আমাদের সেই মাছ উৎপাদন আমরা একটা সফলতা দেখিয়েছি। নিশ্চয়ই এটা একটি সফলতার গল্প যে আমাদের নদীগুলো শুকিয়ে এসছে, সমুদ্রেও আমরা খুব বেশি মাছ ধরতে পারি না, কিন্তু তারপরেও আমরা বাজারে প্রচুর মাছ পাই এবং মাছ উৎপাদনে বিশ্বে যে দেশগুলো এগিয়েছে তাদের মধ্যে আমরাও আছি। নিঃসন্দেহে এটা একটি বড় সফলতা। আমি একটু সাবেক ডিজি সাহেবের কাছে একটু জানতে চাই, আমরা সমুদ্রে খুব বেশি সফলতা আনতে পারছি না কেন? অন্য দেশ বেশি পরিমাণ মাছ ধরছে, আমাদের সীমানায় আমরা তো অনেকটা উন্মুক্তও করতে পেরেছি, সেটাতে আমরা পারছি না কেন? সেক্ষেত্রে সরকারের কি ধরনের উদ্যোগী আপনার সময় ছিল বা এখন আছে, বা বাধাগুলো কোথায়? না, খুবই একটা ক্রিটিক্যাল প্রশ্ন আপনি করেছেন। সমুদ্রে এটা একটা মাল্টি ডাইমেনশনাল কি বলবো ম্যানেজমেন্ট প্রসেস। সমুদ্রের ম্যানেজমেন্টটা মানে সরকারের অনেকগুলো ম্যানেজমেন্ট কিন্তু নিয়েছে। যেমন ডেপথ রেস্ট্রিকশন করে দিয়েছে যে আপনি ছোট ছোট ট্রলার কোথায় মাছ ধরবে, আর গভীর সমুদ্রে যারা লাইসেন্স নিয়েছে তারা কোথায় মাছ ধরবে। এই কমার্শিয়াল ট্রলারগুলোকে কিন্তু বলে দিয়েছে যে 40 মিটারের ভিতরে এসে তুমি মাছ ধরতে পারবে না, ইউ হ্যাভ টু গো বিয়ন্ড 40 মিটার। গভর্নমেন্ট প্রেসক্রাইব রুলে বলে দিয়েছে। তাদের লাইসেন্সে বলে দিয়েছে যে তুমি তোমার ট্রলারে একটা টার্টল এক্সকারশন ডিভাইস থাকতে হবে। তোমাকে বলে দিয়েছে যে আপনার কত পার্সেন্টের ইলিশ আপনি ধরতে পারবেন। আপনাকে বলে দিয়েছে যে আপনার ডিসকার্ড কিভাবে কতটুকু ছাড়তে পারবেন, পানিতে ফেলে দিতে পারবেন কি পারবেন, এগুলো কিন্তু বলা আছে ম্যানেজমেন্টের প্রক্রিয়াতে। এবং আমি আপনাকে একটু আগেই বলেছি যে আমাদের কমার্শিয়াল মাছ কিন্তু 15 সালের পরের যদি এই গত 9 বছরের হিস্ট্রি আপনি রিভিউ করেন, কমার্শিয়াল মাছের প্রোডাকশন কিন্তু বেড়েছে। আমাদের হারভেস্ট স্ট্যাটিস্টিক্স তাই বলে প্রায় 30-32টা প্রজাতির মধ্যে 5-7টা প্রজাতির মাছ অনেক বেড়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে তারপরও সমুদ্র থেকে রিটার্ন আমরা আশানুরূপ কেন পাচ্ছি না? দেখেন, সমুদ্রের কিছু মাছ আছে যেটা হাইলি মাইগ্রেটরি এবং স্ট্রেডলিং ফিশ আমরা বলি, যেমন টুনা এবং টুনা জাতীয় যে মাছগুলা, এইগুলা আমাদের আহরণের ইফিসিয়েন্সি নাই। দুইটা কারণে। একটা হচ্ছে যে গভর্নমেন্ট, যেমন আমার মনে আছে আমরা 13, 14, 15 3টা বছর পর পর টেন্ডার করেছি, প্রাইভেট সেক্টরকে ইনভাইট করেছি যে আমরা লাইসেন্স দিয়ে দিব, তোমরা লং লাইনার ধরনের ফিশিং ট্রলার নিয়ে নামো তোমরা। অনেকে বিড করেছেন, আলটিমেটলি যারা বিড করেছেন তারা কিন্তু আসেন নাই। তারা শেষ পর্যায়ে এসে বললেন কি যে না, তোমরা ডেমনস্ট্রেট করে দেখাও। সরকারকে বললো যে আসলে এখানে টুনা পাওয়া যাবে কিনা, আমি এত কোটি টাকা ইনভেস্ট করে আমি মাঠে নামবো, পরে দেখা গেলো যে টুনা পাওয়া যাচ্ছে না, তুমি দেখাও। এবং পরে আমরা এই টুনা জাতীয় মাছ আহরণের জন্য আমি একটা প্রকল্প সাবমিট করে এসেছিলাম 2016 সালে। এটা গত বছরের ফাংশনাল হয়েছে। এখানে আপনি দেখেন এই গত বছর ফাংশনাল হয়েছে কথাটা আমি ডেলিভারেটলি বলেছি, কারণ আমাদের ব্যুরোক্রেসি কি ধরনের ইফিশিয়েন্ট তার একটা নমুনা আপনি বুঝতে পারবেন। মানে কোন লেভেলে হয়েছে আমি বলতে চাই না, এটা অনুসন্ধান করলে বের করা যায়। কিন্তু আমরা এই ধরনের ইফিশিয়েন্ট। আর একটা এক্সাম্পল বলি কেন আমরা ইফিসিয়েন্সি অর্জন করতে পারছি না। 2013 সালে সরকার 396টা ক্যাডার পদ অনুমোদন করেছে ডিপার্টমেন্ট অফ ফিশারিজের। ডফের কিন্তু সাংঘাতিক রকমের জনবলের অভাব। ক্যাডার পদ 396টা, এটা হলো 2024 সাল। এখন পর্যন্ত সেই ক্যাডার পদগুলো রিক্রুটমেন্ট হয় নাই, এন্ট্রি লেভেলের পদ। আপনি বিশ্বাস করতে পারেন যে 394টা জনবল যদি যোগ হয় ডফের উপজেলাতে, তাহলে একটা বড় রকমের জাম্পিং কিন্তু হবে। 13 থেকে 24 আমরা এত এফিশিয়েন্ট যে আমরা এখনো এই ম্যান পাওয়ারটা আমি অ্যাড করতে পারিনি। কাজে আপনার যদি সমুদ্রে এই অ্যাডভেঞ্চারে আপনি যেতে চান, সরকার কখনো এখানে এফিশিয়েন্টলি করতে পারবে না, কারণ সরকারের মেশিনারির যে কনজামশন, যে কস্ট, এটা কস্ট এফিশিয়েন্ট হওয়া খুবই ডিফিকাল্ট। তবু সরকার শুরু করেছে আপনার এই যে টুনা জাতীয় মাছের ডেমনস্ট্রেশন একটা করবে, তারা ইতিমধ্যে লঞ্চ করছে। তো আশা করা যায় যে যদি এখানে আমরা দেখাতে পারি প্রাইভেট সেক্টরকে যেন টুনা তো পাওয়া যাচ্ছে, তাহলে হয়তো প্রাইভেট সেক্টর এখানে আসবে। এই টুনা এবং টুনা জাতীয় যে সমস্ত মাছ, এগুলো যদি আমরা আহরণ করতে পারি, তাহলে সমুদ্রের যে আহরণ এফিসিয়েন্সি এটা কিন্তু অনেক বাড়বে। থার্ড যে কথাটা বলে আমি শেষ করব, সেটা হচ্ছে যে গভীর সমুদ্রে কিছু কিছু ট্রলার এখন যাচ্ছে 100-150 মিটারেও কিন্তু এখন
মাছ ধরছে, যেটা আগে 5-6 বছর আগেও কিন্তু এটা আপনার চিন্তা ছিল না। কিন্তু ইন্টারন্যাশনাল ওয়াটার আমাদের যেগুলা ইজেড, বিয়ন্ড ইজেড, এখানে কিন্তু আমরা যেতে পারছি না। এখানে আপনাকে যেতে হবে, এবং এটা প্রাইভেট সেক্টরের পক্ষেই সম্ভব, এটা গভর্নমেন্টের পক্ষে কখনো সম্ভব না। কারণ এইটার যে বাজেট, এইটার যে মেশিনারি, এটার যে ইনভেস্টমেন্ট, এটা বাংলাদেশে আপনার এই মিডিয়ায় আরেকবার বলবে যে আর একটা শ্বেত হস্তি আমরা সৃষ্টি করেছি। কাজে আমি অনুরোধ করব বিনয়ের সাথে যে প্রাইভেট সেক্টর আমাদের যথেষ্ট ইফিসিয়েন্ট এবং তারা অনেক অগ্রসর হয়েছেন। তারা যদি একটু এগিয়ে আসেন তাহলে যে গভীর সমুদ্র 100, 150, 200 মিটারের গভীরে মাছ ধরা এবং ইন্টারন্যাশনাল ওয়াটারে মাছ ধরা, এগুলো যদি আমরা আয়ত্ত করতে পারি তাহলে আমাদের মেরিনের একটু আপনার কাছে যাব মীর মোহাম্মদ আলীর কাছে, কিন্তু তার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। সেটা হলো এই প্রাইভেট সেক্টর আমাদের দেশে কারা, মানে গভীর সমুদ্রে যে মাছ ধরার উপযোগী কতগুলো প্রাইভেট সেক্টর গড়ে উঠেছে, সেটা কি আমি শুনবো, তবে তার আগে একটু মীর মোহাম্মদ আলীর কাছ থেকে শুনতে চাই। সেটা হচ্ছে যে আপনি অ্যাকোয়াকালচারের বিভাগীয় প্রধান। আমরা যেটা জানি যে একসময় আমাদের শ্রিমটা ছিল এক্সপোর্টের জন্যে, এবং সেটা এক ধরনের সমুদ্রের নোনা জল আমাদের দেশের মধ্যে ঢুকিয়ে তারপরে শ্রিমটা তৈরি করা হতো। তারপরে অনেক ধরনের শ্রিমের প্রোডাকশন শুরু হয়েছে, বাগদা, গলদা, এখন ভেনাম, নাকি এরকম নানান মাছ আসছে। কিন্তু এর বাইরেও অনেকগুলো নতুন নতুন মাছ অ্যাকোয়াকালচারের মাধ্যমে নানানভাবে আসছে। সে তালিকাটা যদি বলেন, এবং সেটা কোন অঞ্চলে কিভাবে বিস্তৃত হয়েছে, আপনাদের অবদানই বা কতটুকু, মানে অ্যাকোয়াকালচার অ্যাজ এ হোল আপনাদের অবদানটা কি পরিমাণ? আসলে সঠিক বলেছেন, কারণ কি আমাদের আসলে এই নদী নালা যেটাই শুকিয়ে যাক না কেন, মাছ কিন্তু আমরা পাচ্ছি, আমরা কিন্তু পাতে মাছ পাচ্ছি, এবং এটা কিন্তু আসলে বাড়ছে। এটার জন্য যে এক্সটেনশনের যে সার্ভিসটা, এটা কিন্তু ডিপার্টমেন্ট অফ ফিশারিজ কিন্তু খুব ভালোভাবে সকল উপজেলাতে কিন্তু এই সার্ভিসটা দিয়ে আসছে। আর এই গবেষণা বা এটার যে বিষয়টা, যে আমাদের যদি আমরা চিংড়ির কথা চিন্তা করি তাহলে কিন্তু আমাদের দুইটা ধরনের, একটা হচ্ছে মিঠা পানির, একটা হচ্ছে লোনা পানির। একটাকে আমরা গলদা বলছি, একটাকে আমরা বাগদা বলছি। তো এখন এইটার যে এক্সপোর্টটা ছিল, এটা অনেক সময় আমরা বলি যে এটা সেকেন্ড হাইয়েস্ট ছিল, এটাকে যে অবস্থায় আছে। আসলে মানে নানা রকম ডিজিজের কারণে অনেক সময় এটা হ্যাম্পার হওয়ার কারণে আপনি যে ভেনামিন নামটা বললেন, এটা কিন্তু এটা আসছে। মানুষ মনে করছে যে যেহেতু গলদাতে গলদা বাগদার এই জায়গাটাতে অনেক বেশি ডিজিজ হচ্ছে, আপনি হোয়াইট স্পট ভাইরাসের নাম ওই ঐশের দিকে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ওই অঞ্চলে শুনবেন, এটার কারণে অনেক মাছ মারা যাচ্ছে। যার জন্য এখন মানুষ মনে করছে যে ভেনামিটা আনলে হয়তো বা আমি অনেক ভালো করতে পারবো। ইন্ডিয়া বা আশেপাশে থাইল্যান্ড, ভিয়েতনাম তারা করছে, কিন্তু আমার কাছে মনে হয় যে ওইটা আনলেই যে আমরা খুব বেশি ভালো করতে পারবো, এটা একটু মানে আমার কাছে মনে হয় না। কারণ আমাদের এই অ্যাকোয়াকালচারে খাবারের দামটা প্রচুর পরিমাণ বেড়েছে। মানে আমরা যে খাবারের যে ইনগ্রেডিয়েন্টসটা, এটা আমরা বাইরে থেকে ইম্পোর্ট করি। তো এইটা বাড়ার কারণে কিন্তু আমি যদি ভেনামিও আনি, তাহলে আমরা যদি পাশের মানে কি বলবো প্রতিবেশী দেশের কথা চিন্তা করি, তার দেশে যেই খাবারের দাম তারটা যেই লেভেলে আছে, আমার দাম কিন্তু অনেক বেশি। তাহলে কিন্তু মার্কেটে কিন্তু আমি ওইভাবে তার সাথে কম্পিট করতে পারবো না। বরঞ্চ আমার দেশের যেই মাছগুলো রয়েছে, এগুলো কিন্তু আমি যদি চেষ্টা করি, এখন ডিপার্টমেন্ট অফ ফিশারিজ একটা প্রকল্পের মাধ্যমে চেষ্টা করছে ক্লাস্টার বেসড শ্রিম ফার্মিং। এটা হচ্ছে মানে একই ক্লাস্টারের সকল দেখা যাচ্ছে আমরা যেই শ্রিমটা চাষ করছি, যেই বাগদা চিংড়িটা চাষ করছি, এইটার মধ্যে যাতে বিভিন্ন ডিজিজ বা যে কোনো কিছু আসতে না পারে, তার সকল ধরনের ইনপুট, খাবার থেকে শুরু করে পোনা থেকে একই জায়গা থেকে এনে ওই জায়গার সবাই যদি চাষ করে, তাহলে ডিজিজটা কম হবে। এরকম কিছু ইন্টারভেনশন হইলে কিন্তু এই জায়গাটা বাড়বে। আমরা শুনবো আপনার কাছ থেকে আরো বিষয়ত শুনবো যে এই চিংড়ির বাইরেও অনেক মাছ আমরা অ্যাকোয়াকালচারের মাধ্যমে, যেটা উনি ডিজি সাহেব বলছেন যে পাঙ্গাসটা, আমাদের কইটা, আমাদের এরকম বা ছোট মলা, আমরা মায়া বলে চিনতাম, কিছু কিছু অঞ্চলে এটা মায়া মাছ বলে, মলা, ঢেলা, এরকম নানান মাছ আমরা হচ্ছে। আমরা সাম্প্রতিক শুনলাম শিং মাগুরের পাশাপাশি টুনাকে নিয়েও কিছু গবেষণা হচ্ছে। আমি জানি না, এটা আপনারা ভালো বলতে পারেন। তো সে আলোচনাটা শুনবো, তার আগে একটা বিরতি যেতে চাই। দর্শক সঙ্গে থাকুন, ফিরে আসছি কিছুক্ষণ পর। দর্শক ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন নেক্সাস টেলিভিশনে বিজিক অনুষ্ঠান, ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক নিয়মিত বিজিক অনুষ্ঠানে আমরা আলোচনা করছি মাছে ভাতে বাঙালি, যে কথাটি আছে আসলে আমাদের পুষ্টির যে যোগানদাতা। এখনো পর্যন্ত আমরা যদি বলি
পোলট্রি বা গরু খাসির মাংসের বাইরে আসলে বড় অংশ এখনো পর্যন্ত মাছের উপর নির্ভরশীল, এবং বাঙালির মাছের সাথে এই জন্য একটা সখ্যতা আছে, এবং বাঙালি তার ভাতের প্লেটে মাছটাকেই বেশি উপভোগ করে বলে সাধারণভাবে প্রচলিত আছে। আমি ডিজি সাহেবের কাছে বিরতির আগে প্রশ্ন করেছিলাম যে আমাদের যে বড় বড় ফার্ম যারা গভীর সমুদ্রে মাছ আহরণে যেতে পারে, আমরা দু একটা নাম জানি, আপনি যদি একটু বলেন কারা তারা, এবং এটার আসলে ইনভেস্টমেন্ট সাইজটা কি দাঁড়ায় এবং কি? হ্যাঁ, ঠিকই বলেছেন আপনি, যে আপনার দু একটা নাম অনেকেই জানেন। মেরিন ফিশারিজ অ্যাসোসিয়েশনের নাম আপনি হয়তো শুনেছেন। এই অ্যাসোসিয়েশনটাই হচ্ছে প্রাইভেট সেক্টরে যারা ইনভেস্ট করে ট্রলারে, তাদের নিয়ে একটা সংগঠন। বাংলাদেশে এখন 235টার মতো ট্রলার আছে, দুই একটা কম বেশি হতে পারে, সবগুলো হয়তো হারভেস্টিংয়ে যায় না, ওদের 30টার মতো 230টার মতো ডিপসিতে যায়। সবটাই কিন্তু প্রাইভেট সেক্টর। সরকার কিন্তু একসময় বঙ্গবন্ধুর আমলে 1973 সালে বিএফডিসি হারভেস্ট করতো, 10টা ট্রলার ছিল, ফিশিং ট্রলার। এখন কিন্তু পুরোটাই প্রাইভেট সেক্টর। শিম্পের কথা যেটা আমার ভাই বললেন, পুরাটাই প্রাইভেট সেক্টর। অ্যাকোয়াকালচার পুরাটাই প্রাইভেট সেক্টর। আসলে বাংলাদেশে সরকার কেন, বাংলাদেশে কেন, কোনো দেশেই সরকার কিন্তু আসলে কোনো ইনভেস্টমেন্ট করে এই সারা দেশের মানুষকে খাওয়াবে, এটা কোনো এগ্রিকালচারের কোনো সাবসেক্টরেই নট পসিবল। করবেন কৃষকরাই, এবং প্রাইভেট সেক্টরে করবেন, এটাই বিধেয়। সরকারের কাজ হচ্ছে পলিসি ফ্রেমওয়ার্ক। এই যে পলিসি আপনি বলে দিবেন যে ঠিক আছে আমি ট্যাক্সটা কমায় দিলাম, যাতে মাছের যে খাবারের ইনপুট কস্টটা যাতে কমে যায়, বিদ্যুতের বিল আমি একটু কমিয়ে দিলাম, আমি ডিজেলের একটু ভর্তুকি দিলাম, ইত্যাদি ইত্যাদি। পলিসি লেভেলে সরকারের যে সমস্ত নিয়মকানুন দিলে পরে চাষিরা কমফোর্ট ফিল করে, তাদের প্রোডাকশনের জায়গাটা সাস্টেন করে, এগুলো সরকারের দেখার দায়িত্ব। সরকার কিন্তু আসলে মাঠে কোথাও কাজ না, করে। আমি জানতে চাচ্ছিলাম আসলে বড় বড় ফার্ম যারা আসলে গভীর সমুদ্রে মাছ ধরতে, আমরা হয়তো দুই একটা দেখি ঢাকা শহরে, একসময় র্যাঙ্কস করতে, আমি জানি না হ্যাঁ, এখনো তো করে। এইরকম আর কারা আছে? আপনি তো বললাম মেরিন ফিশারিজ অ্যাসোসিয়েশনের এখানে 234টা আপনার ট্রলার আছে, এবং সেইখানে মেজর স্টেক হোল্ডার আছে 20 জনের মতো। সবগুলোর নাম আমার স্মরণ নাই। যেমন র্যাঙ্কসের একটা আমাদের চৌধুরী সাহেব মারা গেছেন কিছুদিন আগে, উনি কিন্তু একজন বড় ইনভেস্টর ছিলেন বাংলাদেশে। তো এই ধরনের ইনভেস্টর বাংলাদেশে অনেকেই আছেন, এবং তারা চেষ্টা করছেন, তারা তো বসে নাই, তারা চেষ্টা করছেন যে ইফিসিয়েন্টলি কীভাবে সমুদ্রে মাছ ধরা যায়। তবে এখানে অনেক হ্যাসেল আছে। আপনার লাইসেন্সিং থেকে শুরু করে আপনার পুরো প্রক্রিয়াটা, এটা হয়তো আরেকদিন আলোচনা করতে হবে, লম্বা আলোচনার বিষয়। অনেক হ্যাসেল আছে, প্রাইভেট সেক্টরের অনেক হ্যাসেল আছে। আপনার ফুয়েলের দাম বিবেচনা করেন, ইন্টারন্যাশনালি বেড়েছে, বাংলাদেশেও বেড়েছে। তো এইগুলা আপনি কত দিনের জন্য যাচ্ছেন? সাধারণত 30 দিনের জন্য একটা ট্রলার যায়, বা 15 দিনের জন্য যায়। তার ফ্রিজিং ক্যাপাসিটি আছে, তার কতটুক ফুয়েল কস্ট লাগছে, তার ক্রু কতজন আছে, তার খাবারের খরচ কত যাচ্ছে, এবং সেই এই 30 দিনের ট্রিপটা করে আসলে তার পোষাচ্ছে কিনা, এই অনেকগুলো বিষয় কিন্তু বিবেচনায় নেওয়ার প্রয়োজন। আমরা নিশ্চয়ই আরেকদিন এই বিষয় নিয়েই কথা বলতে পারবো। আমি মীর মোহাম্মদ আলীর কাছে যে প্রশ্নটা রেখে আসলে বিরতিতে গিয়েছিলাম, যে আমরা তো শ্রিমটা জানি, এবং আমরা কিছু মাছ দেখি যে অ্যাকোয়াকালচারে ডেভেলপ করে আমরা আসছি, পাঙ্গাস বা আমাদের কইটা, এইটা নিয়ে একটা হলো টেস্টের একটা ঘাটতি আছে, সেটা আছে। কিন্তু আমরা আসলে এটা একটা সফলতার গল্পই, আমি যদি বলি যে অ্যাকোয়াকালচারের এই ডেভেলপমেন্টটা আমাদের সফলতার গল্প, মাছটা আমরা পাচ্ছি, সেটা হলো। তো এই নতুন নতুন কি আছে, নতুন নতুন কি যুক্ত হলো, সেটা যদি একটু বলেন। জি, আসলে আমাদের দেশের একটা মানে ঐতিহ্যই তো মাছে ভাতে বাঙালি আমরা। আবার আরেকটা বিষয় হচ্ছে, আমরা উপকূলের দিকে বলি বা যে জায়গায় বলি, সে তার বাড়ির সামনে একটা পুকুর আছে, হোমস্টের একটা পুকুর আছে, এবং সে তার হয়তো বা বাসার ভিটিটা উঁচু করার জন্য হলেও সে বাড়িটা করেছে। এর কারণে কি, তার কিন্তু একটা পুকুর পৈতৃকভাবেই আছে। তো এই জায়গায় হয়তো বা ট্রেডিশনালি আগে মানুষ এমনিতে মাছ চাষ করতো, কিন্তু দিনের পরে দিন দেখা গিয়েছে কি যে আমাদের মৎস্য অধিদপ্তর আছে, এছাড়াও
অনেক প্রাইভেট সেক্টরের অনেক এনজিও আছে যারা কিন্তু তাদেরকে এই জ্ঞানটা দিচ্ছে কিভাবে ওই ছোট জায়গাটাকে ম্যানেজ করতে পারে, কিভাবে তার পুকুরটা ম্যানেজ করতে পারে। তো এই প্রচুর পরিমাণ ট্রেনিং কিন্তু আমাদের দেশে হয়েছে। এতে করে কি ওই ট্রেডিশনাল পন্ডটা থেকে এখন কিন্তু ইমপ্রুভ ট্রেডিশনাল বা দেখা যাচ্ছে এক্সটেন্সিভ, সেমি ইন্টেন্সিভ এই ধরনের কালচার প্র্যাকটিসগুলো কিন্তু বাংলাদেশে বিভিন্ন জায়গায় হচ্ছে। এতে করে প্রথমত হচ্ছে আগে যে স্পেসিসগুলো চাষ করতো, যেই প্রজাতিগুলো চাষ করতো, এর বাইরে যেই প্রজাতিগুলো হারিয়ে যাচ্ছে, আপনি যেটা বলছেন যে শিং, মাগুর, কই, পাবদা, গুলশা, এই মাছগুলোও কিন্তু ওই পুকুরে কিন্তু তারা চাষ করছে। এবং যেই পুকুরে কোনো কিছু হয় না সেই জায়গায়ও কিন্তু তেলাপিয়া চাষ হয়। কারণ কি, তেলাপিয়া সেই তেলাপোকার মতো, যে ডাইনোসরের সময় তেলাপোকা ছিল সেই তেলাপোকা এখনো কিন্তু বেঁচে আছে খাপ খাইয়ে। ঠিক তেলাপিয়াটাও কিন্তু এরকম একটা মাছ যে কিনা মাউথ ব্রিডার, মুখ দিয়ে ডিম ছাড়ে। সে কিন্তু দেখা যাচ্ছে অ্যাডভার্স সিচুয়েশনে কিন্তু মুখ দিয়ে ডিম ছেড়ে দিচ্ছে, এরপরে কোনো এক সময় পানি আসলে কিন্তু সে আবার হচ্ছে ওই জায়গা থেকে ডিম হচ্ছে। তো এভাবে এই টেকনোলজিগুলো কিন্তু ছড়িয়ে দেওয়ার কারণে সবাই কিন্তু তার বাড়িতে যে পরিমাণ চাষ করছে এবং এটার সংখ্যাটা কিন্তু বেড়ে যাচ্ছে। এর পাশাপাশি উপকূলীয় কিন্তু অনেক মাছগুলোকেও সবাই চাষ করার, যেমন এটা যদি আমরা বলি ভেটকি মাছ চাষ করা ট্রাই করছে। তারপরে উপকূলের যে মাছগুলো একেবারেই সাগরে বা ইসে পাওয়া যেত, উপকূলের এরিয়াতে পাওয়া যেত, সেগুলো কিন্তু চাষের আওতায় চলে আসছে। এটা একটা সফলতা। আপনাদের দুজনকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ জানাই। আজকের সময় দেওয়া যাবে না, আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। দর্শক, যেমনটি ওনারা বলছিলেন, আসলে মাছ উৎপাদনে আমাদের একটি সফলতার গল্প আছে এবং সে গল্পের পিছনে নিশ্চয়ই আমাদের অ্যাকোয়াকালচার বা আমাদের সরকারেরও নানান ধরনের উদ্যোগ এবং নানান ধরনের সহায়তার কারণে আমরা সেই অগ্রগতিটা সাধিত করতে পেরেছি। আমরা যদি শুধু নদীর উপর বা সমুদ্রের উপর নির্ভর করতাম তাহলে নিশ্চয়ই বাজারে গিয়ে আমরা সেই মাছ পেতাম না, এবং মাছের রেণু থেকে সংগ্রহ করে সেটা চিটং থেকে সাতক্ষীরায় নিয়ে যেয়ে সেখানে মাছের ঘেরে কিংবা ছোট্ট একটি জায়গায় যে মাছের ব্যাপক উৎপাদন করানো যায়, এই যে প্রযুক্তিটা আসছে সেই প্রযুক্তির কারণেই কিন্তু আমরা আজকে এতটা মাছের উৎপাদন বাড়াতে সক্ষম হয়েছি, যা আমাদের ভোগের থালায় পুষ্টি যোগান দিচ্ছে। আমাদের বাংলাদেশের যে সফলতার, যে অর্থনীতির বিভিন্ন সফলতার যে গল্প আছে তার মধ্যে একটি হচ্ছে নিশ্চয়ই মাছ। আমাদের এই অনুষ্ঠানটি প্রতি রোববার রাত 9টা থেকে 10টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। পরদিন সোমবার বেলা 12টা থেকে 1টা পর্যন্ত পুনর্বার দেখানো হয়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।